প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ঢালিউড এক্সপ্রেসে। প্রতি সপ্তাহের মতো আমি রিদি চলে এসেছি, আর আজকে আমি অনেক এক্সাইটেড, অনেক আনন্দিত, বিকজ আমার সাথে স্টুডিওতে চলে এসেছে আমার ফ্রেন্ড এবং বাংলা সিনেমায় আমি যাকে বলি আ গ্রেট অ্যাক্টর। তার কারণ হচ্ছে হি ইজ দি অনলি অ্যাক্টর ফ্রম বাংলা সিনেমা যে মালয়েশিয়ান ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এবং ইন্টারন্যাশনাল অনেকগুলো ইন্ডাস্ট্রিতে সে কাজ করে বাংলাদেশের নাম কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। সো দ্য গ্রেট অ্যাক্টর, দ্য ওয়ান অ্যান্ড অনলি, আমাদের সবার পছন্দের নীরব হোসেন, ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? খুব ভালো আছি। আর সবসময় ভালো লাগে যখন তুমি আসলে মনে হয় যে একটা আড্ডা হবে, একটা একদম জমি একটা আড্ডাটা অনেক অল্প সময় হয়, তখন মনে হয় যে আমাদের আড্ডাগুলো মানুষ দেখতে পারে না চ্যানেলে। তারপর ভালো লাগে, খুবই ভালো লাগে। আর দর্শকরা তো এই আড্ডাগুলোই আসলে দেখতে চায়, এগুলোকে মিস করে। 2009 এবং আমার কাছে মনে হয় যে খুব তাড়াতাড়ি 3-4 বছরের মধ্যেই বোধহয় তুমি মালয়েশিয়ান ইন্ডাস্ট্রিতে তুমি রাইট মুভি করতে তুমি ইনভাইটেড। যদি ওইটার গল্পটা একটু আমরা শুনি, যে এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং মুভিটা রিলিজ হয়েছে মানে কি অবস্থা? বেসিক্যালি এটার এক্সপিরিয়েন্সটা মানে এই সব জিনিসগুলো হয় কি হুট করে হয়ে যায়। সো আমাকে মানে বাংলাদেশের একজনের সাথে কমিউনিকেশন চলছিল, তারপরে চলতে চলতে হুট করে আমাকে বললো যে নীরব, মালয়েশিয়ার ভিসা কি আছে কিনা। আমি বললাম যে না, এখন তো নেই, বাট এটা আমার, কারণ যেহেতু আমি এর আগেও কিছুদিন আগে ঘুরে এসেছি, আমার হয়তো 5-7 দিন লাগবে। পরের বছর যদি 5-7 দিন হয়, আমরা একটা প্রজেক্টের জন্য অলরেডি তুমি সিলেক্টেড, এখন আমাকে একটু প্ল্যানিংটা জানাও যেতে পারবা কিনা। পরে ওই দিন রাতেই আবার যে ফিল্মের যে ডিরেক্টর নেমওয়ে এবং যে প্রডিউসার ফ্রেড, সো তাদের সাথে একটা ভিডিও কনফারেন্সে কথা বলে তখন আমাকে বললো যে ঠিক আছে, আমরা করছি না, বাংলাদেশ থেকে যে একটা লেবার বা একটা লেবারদের একটা হিরো যে ওখানে থাকে এরকম একটা রিয়েল টাইম স্টোরি দিয়ে এটা পরে আমি বলছি হ্যাঁ, আমি একদম প্রিটি মাচ ইন্টারেস্টেড, সো কাজটা করব। তো সেই থেকে অনেক বড় এক্সপিরিয়েন্স এবং প্রায় 42 days অ্যাট এ টাইম ওদের সাথে কাজ করা, এবং এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং। কারণ ওদের যে শুটিংয়ের যে সিস্টেম, সেই সিস্টেমটা আমার কাছে মনে হয় যে আমরাও যদি অ্যাডপ্ট করতে পারতাম, সেটাও অনেক কিছু কাজটাও ভালো হতো। তাতে দেখা যেত যে আমাদের মানে কাজ ভালো হওয়া মানে কি কোয়ালিটি ভালো হওয়া, সাথে প্রোডাকশনটা ভালো হওয়া, সাথে সাথে হয়তো অনেক টাকা সেভও হয়ে যেত। মানে যেই থিওরিতে ওরা কাজ করে, যেমন আমি অবশ্যই একটা কথা বলবো যে আমাকে প্রতিদিন যখন শুটিং থাকতো, শুধু দিনের শুটিংগুলো দিনের মানে টানা একবারে করতো, আবার রাতের শুটিং হচ্ছে একদম শুধু রাতে, তখন আর দিনের শুটিং থাকতো না। সো এই যে এইগুলো পরে আমি এটা দেখলাম যে কেন এটা দ্যাট সেভ মোর টাইম, কিন্তু অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আমি ছোট্ট করে একটা জিনিস বলি যে রাতে যখন আমরা শুটিং করি, বাংলাদেশে শুটিং করলে কি হয়, সন্ধ্যায় মানে মাগরিবের আজানের পরে মানে সবাই নাস্তা টাস্তা করে লাইট করা স্টার্ট করবে, সেটা শুরু করতে 7:30 8টা বাজবে, তারপরে 11টা পর্যন্ত শুটিং করতে পারবে। দেখা যাচ্ছে 2 থেকে 3 ঘন্টা শুটিং করতে পারে। তাতে কি হচ্ছে, আমরা পার নাইটের শুটিং এ 2 থেকে 3 ঘন্টা শুটিং করছি, আর ওদের শুটিংটা শুরু হয় সন্ধ্যা থেকে হোল নাইট। তাহলে মানে 12 ঘন্টা করছে, মানে যেই 12 ঘন্টা শুটিং আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা 6 দিনে করছি, সেই শুটিংটা একদিনে কাজ করছে। এবং একটা কাজের যে ফ্লো, এবং মানে এটা বেসিক্যালি ওরা তো টাকার চিন্তা করে তো আসলে করে হচ্ছে কাজের ফ্লোটা। এবং আমি যেটা নাইটে শুট করব, এটা নাইটই হইতে হবে। আপনার এনভায়রনমেন্ট, আমি ইনডোরে শুটিং করে দিনের বেলায় ঘুম থেকে উঠে আপনি মনে করেন রাতে শুটিং করতে যাবেন, ওইটা আপনার চেহারাতেই বোঝা যাবে। সো ক্যারেক্টার থেকে শুরু করে আপনার আশেপাশের এনভায়রনমেন্ট থেকে শুরু করে, এবং মানে সব কিছু এত অ্যামেজিং। এবং আমাদের যে কো আর্টিস্ট বা কো অ্যাক্টর যারা ছিল, তাদের সাথে ক্যারেক্টারগুলোকে এত বেশি ভালোভাবে প্রেজেন্ট করা এবং যেভাবে শেখায়, মানে আউটস্ট্যান্ডিং। মানে এইটা নিয়ে গল্প বলতে গেলে মানে অনেকগুলো শেষ হয়ে যাবে, পুরো পর্ব অনেক পর্ব শেষ হয়ে যাবে। যেমন আমার যে ছবি নায়িকাটা ছিল আতিকা সোহাইমি, ও ছিল সিঙ্গাপুরের, বেসিক্যালি মানে অরিজিন সিঙ্গাপুর বাট মালয়েশিয়ান। ওর বাবা হচ্ছে মালয়েশিয়ান আর মা সিঙ্গাপুরিয়ান। সো ওই কারণে ওর ডুয়াল পাসপোর্ট, এবং
ওইখানে কাজটা করতে গিয়ে দেখা যেত যে মানে ঠিক ক্যামেরা কাট হওয়ার আগ পর্যন্ত মানে ক্যামেরা অ্যাকশন বলার আগ পর্যন্ত আমি আর আতিকা সোহামি গল্প করতেছি, কিন্তু সিনটা হচ্ছে খুব স্যাড, আমি একদম পুরো ইয়ের মধ্যে মারা গেছি, এরকম মানে গুলি খেয়ে শুয়ে আছি। হ্যাঁ, এখন কি যখনই বলে কাট, তখন দেখা যাচ্ছে আমি আর ও গল্প করতেছি, এইটা হয়েছে ওইটা হয়েছে। এখন ডিরেক্টর বলছে কি ব্যাপার, তোমাদের তো সিন এইটা না ভাই, তোমরা গল্প এইভাবে করতেছো কেন তোমাদের। তারপর যখন আমি ঠিক অ্যাকশন বলবো আবার অ্যাক্টিং করা শুরু করবা, নো তোমাকে ওটার ভিতরে থাকতে হবে। মানে দুজনের সাথে ঝগড়া করে মানে হুট করে ইনস্ট্যান্ট সে কি করলো, আমাদের দুজনের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগাই দিছে। গ্যাঞ্জাম লাগাই দিয়ে আমরা কেউ কারোর সাথে কথা বলি না, বসে অ্যাক্টিং করে এবার। মানে অ্যামেজিং। বাংলাদেশে আমার কাছে যেটা মনে হয় যে হয়তো একজন বিজনেসম্যান, তার শখ হলো যে আমি একটু ফিল্ম প্রডিউস করি, বা আমি একটু ডিরেক্টর হয়ে যাই, বা আমি একটু হিরো হয়ে যাই, সো তখন হয়ে গেল। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আসলে যেটা হয় যে তাদের তো আসলে ওই প্রপার স্কুলিংটা থাকে না, যার কারণে হয়তো আমাদের ইন্ডাস্ট্রিটা একটু, আমাদের মনে হয় যে এই জিনিসগুলো চেঞ্জ আস্তে আস্তে আসবে। কারণ আসলে হবে কি, তাতে আমাদের প্রপার যারা প্রডিউস করতে ফিল্মে এসছে তাদের মানে তাদের মন মানসিকতা কিন্তু থাকবে হচ্ছে টাকাটা কোথায় খরচ হচ্ছে, কি খরচ হচ্ছে, কত টাকা বেনিফিট পাবো। সো এই জিনিসগুলো যখন প্রফিটেবল জায়গাটায় চলে আসবে, ইনভেস্টরের কিন্তু অভাব হবে না। সো আমাদের আরও যেমন অবশ্যই হল মালিক, বুকিং এজেন্ট যারা আছেন, তাদের মানে সবাই মিলে আমরা যদি একটা কাজ করি, যেমন আমরা একটা ছবি রিলিজ মানে করে দেওয়ার পরে ছবিটা যখন বুকিং এজেন্টের কাছ থেকে হলে যাচ্ছে, সেই হল থেকে প্রপার একটা টিকেটিং বা সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে যদি আমাদের প্রডিউসারের যদি 100টা হলে রিলিজ হয়, 100টা পাসওয়ার্ড দিয়ে বা একদম একটা স্পেসিফিক পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাট এ টাইম শুক্রবারে আমার হলগুলোর কোনটার কোড নাম্বার থাকবে, কোড নাম্বার দিয়ে যদি আমি হলগুলোর টিকেটের লিস্টটা পাই, সেক্ষেত্রে আমার একটা বুকিং এজেন্ট যে ছেলেটাকে আমি ওকে পাঠাচ্ছি টিকিট কাউন্টিংয়ের জন্য এবং দেখার জন্য, দরকার নেই কিন্তু আমার এখানে আমার 100টা ছেলেকে পাঠানো হচ্ছে, সেই 100টা ছেলে পাঠাতে যেই টাকা, সেই টাকা দিয়ে যদি আমি সেন্ট্রাল সার্ভার করি, আর এই সেন্ট্রাল সার্ভারটা তো শুধু আমার এই ছবিটার জন্য না, এটা পুরো একটা ইন্ডাস্ট্রির একটা জন্য হবে। এবং এটা একটা সেন্ট্রাল সার্ভার সিস্টেম করলে কি হবে, মানে এটা যতদিন সার্ভার নষ্ট না হয় ততদিন এটা কাজে দেবে। সো এগুলো অনেক কিছু করা সম্ভব এবং অনেক কিছু আমার মনে হয় যে এখন হবে। এবং এখন তো আসলে এটা এমন না যে কোনো পলিটিক্যাল মানে কারণ এবং কোনো কারো এক হাত থেকে এক হাত যাওয়া, এটা কিছু নেই, এটা একটা সময়ের একটা ব্যাপার, যে সময় উপযোগী জিনিস। তো এটা তো ছিল মালয়েশিয়ার এক্সপিরিয়েন্স। যদি বলি যে বলিউডের এক্সপিরিয়েন্সটা আসলে কেমন ছিল? এটাও ভালো ছিল। আমার হিন্দি বলা নিয়ে খুব ঝামেলা ছিল। আচ্ছা, আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ওই মালয়েশিয়ান মুভিটাতে ল্যাঙ্গুয়েজটা কি ছিল, মালায়ালাম ওর না মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজই বলতে হয়েছে? মালয় ল্যাঙ্গুয়েজ মানে আমি বলেছি পুরোটা, বাট তারপরে যেটা হচ্ছে যে যেহেতু ক্যারেক্টারটা বাংলাদেশের একটা ছেলে যখন ওয়ার্কার হিসেবে ওখানে কাজ করতে যায়, ও যে এই মালয়েশিয়ার ভাষাটা শেখে, সো মানে ওটাই আসলে খুব বেশি যে একদম বলতে হবে এরকম না, একটু ভাঙা ভাঙা ইয়ে করে যেভাবে বলা। যেমন ওইখানে গিয়ে মানে আমার নাম হচ্ছে হারিস, ওকে, হ্যাঁ, মানে আমার ক্যারেক্টারের নাম হারিস, পরে ওখানে থাকতে থাকতে আমার নাম হয়ে যায় হ্যারিস। হারিস তো বলতে পারবে না, হ্যারিস হয়ে যাচ্ছে। সো নামের এটা চেঞ্জ হয়ে যায়, আর কথার ব্যাপারগুলো ওইটাতে অত বেশি প্রবলেম হয়নি মানে ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছে এরকম কিছু না। আমি যদি শিখেও ফেলি, ওরা চাইতো যে আমি একটু মানে ভাঙা ভাঙা করে মালয় ভাষা বলি। ওকে, দ্যাটস গুড। হ্যাঁ, এবার আসি যে বলিউডে। তো বলিউড মুভিতে কি হয়েছে, হিন্দি বলতে প্রবলেম হয়েছে? হিন্দি বলতে প্রবলেম হয়েছে, কারণ মালয় বলতে প্রবলেম হলো না, হিন্দি বলতে প্রবলেম হচ্ছে। আমি হিন্দি আমি বুঝি, কিন্তু আসলে বলতে গেলে আমার কাছে অনেক টাফ লাগে। ওকে, অনেক সিমিলার তো আমাদের ল্যাঙ্গুয়েজ। না, সিমিলার হলেও তারপরে যেটা হয়, অ্যাক্টিং করতে গেলে একটা প্রপার যে প্রোনাউন্সিয়েশনটা, এবং ওইটার সাথে সাথে এক্সপ্রেশন। এখন আমি চিন্তা করছি এটা হিন্দিটা জানি কি হবে, ওইটার সময় কোন এক্সপ্রেশন দিব, হ্যাঁ, এরকম করে মাথায় আসে না। সো প্রথম 4-5 দিন প্রবলেম হয়েছিল, বাট আমার ডিরেক্টর প্রথম মানে 4-5 দিন খুবই টেনশনে ছিল যে আমাকে নিয়ে কি করবে। পরে বসে, নীরব তুমি আমাদের সাথে থাকো, থেকে একটু ইয়ে করো, কারণ আমরা যেখানে ছিলাম এটা জায়গাটা হচ্ছে কোলার হচ্ছে একদম চেন্নাইয়ের কাছাকাছি শুটিং হয়েছিল প্রথম 17 দিন। সো 17 দিন চেন্নাইতে শুটিং করার সময় পুরো ইউনিটের লোকজন যেখানে থাকা, এবং পুরো ইউনিটের সময় আমি থাকতাম এবং গল্প করে করে ওদের থেকে হয় কি, মানে
ও বলতো যে আমাদের সাথে থাকলে শিখে ফেলবো। হ্যাঁ, তুমি কথা বলতে বলতে একটা ফ্লুয়েন্সি চলে আসে, কিন্তু আমি তো আসলে মানে কথা আমি বুঝি, কিন্তু বলতে গেলে তো তখন আটকে যাচ্ছে। তারপরেও আমার কাছে মনে হয় যে ঠিকঠাক নেই। এবং যখন শুটিং শেষ করে কোলার থেকে যখন আমি এই মানে মুম্বাইতে যাই, মুম্বাইতে গিয়ে যে 3 দিন 4 দিন শুটিং ছিল, ওটা শেষ করে যখন লাস্ট 2 দিন যখন আমি আমার ডিরেক্টর ফয়সাল সাইফ, তারপর আমাদের আরো যারা ইউনিট মেম্বার ছিল তারা বসে গল্প টল্প করার সময় তখন দেখি অনেক হিন্দি বলতেছে। পরে আমার ডিরেক্টর চেতে গেছে, বলছে এতদিন বলে শুটিং এতদিন করলাম, তখন এই ফ্লুয়েন্সি কোথায় ছিল। ওকে, সো হ্যাঁ কিছু ব্যারিয়ার তো থাকেই, বাট ওই যে অ্যাক্টিং করার, হ্যাঁ মানে যেটা যখন মনে হয় যে আমি অ্যাক্টিং করছি বা করছি, তখন মানে এই ফিলিংটা কিরকম ছিল যখন সারভাইভিং? হ্যাঁ, যখন বলিউডে তুমি শুট করছো, সেখানে ওয়ার্ল্ডের সব গ্রেটেস্ট অ্যাক্টররা যখন করছো, মানে ওই ফিলিংটা কেমন ছিল? না, ওইটা আমার কাছে ভালো লেগেছে। তার চেয়ে ভালো লেগেছে হচ্ছে শুটিং এর সময় তো আসলে বোঝা যায় না। যখন আমি এটার ইয়েতে গিয়েছিলাম, মিউজিক লঞ্চে যখন গিয়েছিলাম, তখন ওইটা আসলে আমার কাছে অনেক ইয়ে লেগেছে। একদম পুরো ব্যান্ড্রা ওয়েস্টের মতো মুম্বাইয়ের একটা জায়গায় অনেক জার্নালিস্ট অনেক এসে ইন্টারভিউ নিচ্ছে, কথা বলছে। সো তখন ওইটা শুটিং এর সময় তো আসলে বোঝা যায় না, তো ইউনিট মেম্বার, কারণ হয়তো প্রোডাকশনের লাইটের ক্যামেরা যারা আছে, হয়তো আমাদের দেশে ওদের সাথে কথা বলছি, বা অল্প বেশি সময় তো দেখা যায় কথা বলার সুযোগ হয় না, সেটা দেশে হোক দেশের বাইরে হোক। সো ওই জিনিসটাই হয়েছে। বাট যখন মিউজিক লঞ্চ হলো, তখন আমার কাছে মনে হচ্ছে যে আই এম ডুইং সামথিং গ্রেট। ওইটা ভালো ছিল। আর তো আমার মনে হয় যে উই আর ওয়েটিং ফর হলিউড, যে হলিউডে আমরা নীরবকে দেখতে পাবো, বিকজ তোমার যে লুক গেট আপ, এটাকে আমার মনে হয় যে ইউ আর অলওয়েজ মেন্ট টু বি ইন হলিউড। আর বেশিরভাগ আমার মনে হয় কি যে বাংলাদেশে যদি থর করা হয়, তো ওই ক্যারেক্টারটা আই সাজেস্ট দেখ এটা নীরবের জন্য। থ্যাংক ইউ। আমার কাছে মনে হয় যে যেহেতু আমাদের এখন অনেক বেশি আমরা এক্সপ্যান্ড করেছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের এখন এই যে শাকিব ভাইয়ের লাস্ট 2-1টা ছবি যেগুলো রিলিজ হচ্ছে, তারপর আরো আমাদের অনেক ভালো ভালো কয়েকটা ছবি আছে যেগুলো কিন্তু ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে। সো এখন কিন্তু মানে ওই ব্যবসাটা, বিজনেসটা কিন্তু শুধু বাংলাদেশে হল কেন্দ্রিক নেই। হল থেকে যেমন এটা ওটিটি, এটা অ্যাপ নির্ভর, ইউটিউব নির্ভর, আরো অনেক কিছু নির্ভর হয়েছে। এবং সাথে সাথে কিন্তু মানে এট এ টাইম বাংলাদেশ সহ অনেক দেশে রিলিজ হচ্ছে। আর বিশ্বের সব দেশে তো প্রচুর বাঙালি আছেন, তো আমাদের একটা অনেক নাম্বার অফ অডিয়েন্স কিন্তু দেশের বাইরে। সো প্রত্যেকটা মুভি যখন দেশের বাইরে রিলিজ হয়, সেটা আসলে তাদের জন্য অনেক আনন্দের, এবং যাদের জন্য রিলিজ হচ্ছে, কারণ আমাদের প্রায় 2 কোটি প্রবাসী মানে সারা বিশ্বে ছড়িয়ে আছে। সো আমার কাছে মনে হয় যে এই 2 কোটি মানুষের সাথে রিলেটেড ফ্রেন্ডস, ফ্যামিলি অনেক কিছু আছে, কিন্তু সেটা মিলে আরো অনেক মানুষ হবে। সো আস্তে আস্তে দেখা শুরু করবো। আমরা যদি ইংলিশ ছবি দেখি, আমরা যদি তামিল ছবি দেখি, আমরা যদি কোরিয়ান ছবি দেখি, তাহলে ওরা কেন বাংলাদেশি ছবি দেখবে না? অবশ্যই দেখবে। স্যার, এখন আমি তো দেখছি যে সব সোশ্যাল মিডিয়াতে ওরা অনেক ফরেনাররাই দেখা যায় যে বাংলাদেশি গান গাচ্ছে, তারা গান করছে। তারপর এই যে কিছুদিন আগে ফিফা ওয়ার্ল্ড কাপের একটা পেজে আমাদের চিরকুটে সুমি আপার একটা গান ছেড়েছে। সো এটাই তো আসলে ছোট ছোট স্টার্ট। এক্স্যাক্টলি। আবার আমাদের ছোট ছোট যে ডায়লগগুলো ভাইরাল হয়, মুরব্বি হা হা হা, সেটা কিন্তু আমরা দেখছি সব ফরেনাররা টিকটক করছে। সো ইট ফিলস গুড যে দে আর ফলোইং, ইট ফিলস গুড। এবং আমি মানে আজকেই আমি একটা ফান করছিলাম, আমার ডিরেক্টরের নাম না বলি, যে দেখবে সে পরে শুনবে যে আমাকে নিয়ে ফান করলো, এই জন্য নাম না বলাই ভালো। তাকে আমি 1:30টার দিকে আমি উত্তরা থেকে আসার সময় স্পিকারে দিয়ে কথা বলছি, আমি ব্রাদার কোথায়, বলে খুব মানে আলসেমি একটা ভয়েস। পরে আমি বললাম যে কি ঘুম থেকে উঠছেন? বলে না ভাই, আমি 10টায় উঠছি আজকে। পরে আমি বলছি শুনেন ব্রাদার, আজকে আপনি 10টায় উঠছেন, এইটাই একটা চেঞ্জ। এই চেঞ্জগুলো, আপনি একটা মানুষ যদি 10টায় ঘুম থেকে উঠতে পারেন, তার মানে দেশ কিন্তু একটু একটু করে চেঞ্জ হচ্ছে। সো দেশের এই সংস্কারের জন্য এই সকাল 10টায় ঘুম থেকে ওঠাটাও একটা বড় সংস্কার। ট্রু, এটা কিন্তু ভালো ছিল। সো অনেক আড্ডা হচ্ছে, আমার মনে একটা গান শুনি। তোমার সব মুভির গুলো কিন্তু চমৎকার চমৎকার গান আছে, এগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি, অনেক ভিউজ আছে। তো যদি একটা মুভির কথা বলি, যেমন আমাদের সবার অনেক প্রিয়, অনেক পছন্দের রোজিনা আপু, তিনি ডিরেকশন দিয়েছিলেন স্পর্শের সাথে চমৎকার একটি গ্রামীণ পটভূমিতে। মানে এই ছবিটার পেছনে অনেক মানে যেমন রোজিনা আপু আমার দেশের রাজবাড়ির, আমি শুটিং করেছি রাজবাড়িতে। তারপরে ওটা রাজবাড়ি ছিল, এত চমৎকার ভিউটা। আচ্ছা। সো আমার রোজিনা আপুর বাড়ি একদম কাছাকাছি, জাস্ট 10 মিনিটের ডিসটেন্স, মানে 10 মিনিট মানে ওই
টম টাইপের যে গাড়িগুলো আছে ওগুলো তো 10 মিনিট লাগবে। বাহ। সো আমরা আবার শুটিংও করেছি রাজবাড়িতে। আমাদের মানে অনেক আর্টিস্টও ছিল রাজবাড়ি, যেমন বর্দা মিঠু। তারপরে মানে শুটিং এর লোকেশন সবকিছু মিলে মানে সব একদম নিজের এলাকারই মনে হচ্ছে যে নিজে ওন করছে। আচ্ছা, সামনে কি কাজ আসছে? আমরা জানতাম যে অপারেশন জ্যাকপট নিয়ে সবাই কাজ করছে, ওটা আসবে, বাট এখন হয়তো এটা একটু দেরি হতে পারে। তো রিসেন্টলি যেটা আমাদের খুবই রিসেন্টলি সেন্সরে জমা পড়বে সেটা হচ্ছে আমি আর বুবলি একটা ছবি করেছিলাম। সেটা হচ্ছে কয়লা, সাইফ চন্দন পরিচালিত। সেই ছবিটার একটু দেরি হচ্ছিল যে সেন্সর বোর্ডের এই যারা মেম্বাররা আছেন তারা অনেকদিন গ্যাপ ছিল, সেই কারণে ওয়েট করছিলাম যে হয়তো 2-4-5 দিন বা নেক্সট উইকে ছবিটা জমা দিয়ে আমরা তারপরে প্ল্যানিং করব। হ্যাঁ, আমরা কয়লার জন্য খুব ওয়েট করছিলাম, চমৎকার একটি ছবি কিন্তু কয়লা আমরা ওয়েট করছি। তো এটা কি আশা করছি খুব শীঘ্রই চলে আসবে কয়লা? এখন আমাদের মনে হয় যে পরিস্থিতি ঠিকঠাক থাকলে আমরা রিলিজও করে দিতে চাই। মানুষ যদি হলে গিয়ে আসার প্র্যাকটিসটা শুরু করে, অলরেডি প্র্যাকটিস শুরু হয়ে গেছে। উই ডু মিস যে হ্যাঁ আমরা সিনেমা হলে গিয়ে বাংলা ছবি পাচ্ছি না। সো আমরা আশা করছি আবারও প্রতি সপ্তাহে ছবি মুক্তি পাবে, ওই ট্রেন্ডটা আমরা চলে আসবো। আমাদের এই চমৎকার জুটি নীরব এবং বুবলির কিন্তু কয়লা আসছে, আমরা সবাই যাবো সিনেমা হলে কয়লা দেখতে, ওয়েট করছি কয়লার জন্য। আর সেই সাথে সাথে কিন্তু প্রোগ্রামের একদম যে বললাম তোমার সাথে আড্ডা দিতে দিতে কখন প্রোগ্রাম শেষ হয়ে যায়, এটা মালয়েশিয়া এক ইন্ডিয়া বলতে বলতে সব শেষ হয়ে গেল, দেশের কোনো গল্পই হলো না। রাইট, লাইফের তোমার এত এক্সপিরিয়েন্স, এত ছবি, সেই 2009 সাল থেকে এই 24 পর্যন্ত অনেক ছবি মাশাআল্লাহ। মানে এখন যেটা হচ্ছে যে চেঞ্জেস নেয়ার যে ব্যাপারটা এটা অনেক বেশি থাকবে। যেমন কয়লাতে মানুষ যখন আমাকে দেখবে তখনও কিন্তু একদম ডিফারেন্ট একটা, এখনো কোনো কিছু দেখেনি, মানে সো দেখলে তখন আবার অনেক বেশি মানে ইয়ে লাগবে, যে ভালো লাগবে। আচ্ছা, আমি যেটা শুরুতেই বলছিলাম যে আমি সবসময় তোমাকে দেখেছি যে যখন তোমার যে ক্যারেক্টার, তুমি ওই ক্যারেক্টারটাকে নিয়ে চলতে আসলে পছন্দ করে, এবং ওইটার জন্য তুমি নিজেকে একদম লুক থেকে শুরু করে ফিজিক থেকে শুরু করে সব কিছু ওইভাবে করে বানিয়ে ফেলো। এখন যে আমরা দেখতে পাচ্ছি একটা ডিফারেন্ট লুক, এটা কি কোনো একটা স্পেসিফিক ক্যারেক্টারের জন্য? এটাও করছে একটা ছবি, মানে এটা এখন একটা নিউ প্রজেক্ট, এটা বলবা না, সারপ্রাইজ। বাট আমার কাছে মনে হচ্ছে যে লুকটা ইজ ভেরি গুড, খুব ভালো লাগছে। মুভিটাও আশা করছি এরকম একটা নতুন লুকে তোমাকে দেখতে, আমাদের খুব ভালো লাগবে। তো প্রোগ্রাম অনুষ্ঠান একদম শেষের দিকে দর্শকদের, তোমার ফ্যান্সদের উদ্দেশ্যে কিছু বলো। অবশ্যই দর্শকদেরকে সবসময় একটা কথা বলি, এখনো মানে সেটা ব্যতিক্রম হবে না, সেটা হচ্ছে অবশ্যই হলে গিয়ে ছবি দেখবেন। আমরা যত কষ্ট করি, যত বৃষ্টিতে ভিজি, যত রোদে পুড়ে যাই, মানে কোনো কষ্টই কষ্ট না যখন আমরা দেখি হল ভর্তি মানুষ। আপনারা হলে গিয়ে ছবি দেখবেন আর আমাদের চলচ্চিত্রকে ভালোবাসবেন, এই তো। থ্যাংক ইউ, আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছো, আর দর্শকদেরও নিশ্চয়ই আমার মতো খুব ভালো লেগেছে, আমরা চমৎকার একটা আড্ডা দিয়েছি, এনজয় করেছি। দর্শক, আপনাদেরকে আপনাদের প্রিয় তারকাদের সাথে এরকম একটি গল্প আড্ডায় বসিয়ে দেওয়াই কিন্তু আমার কাজ। তাই আজকে আমার খুব ভালো লাগছে। আগামী সপ্তাহে আবারও চলে আসবো আপনাদের কোনো পছন্দের তারকাকে নিয়ে তাদের সাথে আড্ডায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন, কারণ এটিএন বাংলা অবিরাম বাংলার মুখ। প্রতি সপ্তাহে বলে এই সপ্তাহে বলছি আপনারা সবাই বাংলা ছবি দেখুন, বাংলা গান শুনুন, কারণ বাংলা ছবি, বাংলা গান আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। নিজেকে বাংলাদেশি বলে, বাঙালি বলে গর্বিত হন। প্রতিদিন দেশের জন্য একটি হলেও ভালো কাজ করুন, আর নিজের সৎ থাকা, আশেপাশের মানুষের সাথে ভালো ব্যবহার করা ভালো কাজের মধ্যে একটি। আর বাংলা সিনেমা, বাংলা গান দেখবো, সেটাও কিন্তু অনেক ভালো কাজ। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।